পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের সংবিধানের ইতিহাসে সবচাইতে বড় সংশোধনী। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনেক কাটাছেঁড়া করা হয়েছে। এমনকি কেউ কেউ বলেছেন যে এর মাধ্যমে সংবিধান রিরাইটিং করা হয়েছে, পুনর্লিখন করা হয়েছে। পঞ্চদশ সংশোধনী এসেছে পঞ্চম সংশোধনী মামলার রায়ের প্রেক্ষিতে, অর্থাৎ পঞ্চম সংশোধনীর মামলার রায় হয়ে যাওয়ার পরে সংবিধানের অনেক কিছুই উলটপালট হয়ে গিয়েছিল। সেই উলটপালট হওয়ার প্রেক্ষিতে পঞ্চদশ সংশোধনী এসে কিছু জিনিসকে রাখা হয়েছে, কিছু জিনিস নতুন করে উত্থাপন করা হয়েছে, আর কিছু জিনিসকে পুনর্বহাল করা হয়েছে। এই মামলাটি হাইকোর্ট ডিভিশনে যখন রায় হয়েছে তখন 4টি বিষয় ছাড়া বাকি বিষয়গুলোকে সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আজকে আমরা মূলত আর্গুমেন্ট করেছি যে পঞ্চদশ সংশোধনী স্ক্রুটিনি করতে গিয়ে দেখা যায় যে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে জড়িত আছে, এগুলো যদি এখন বাতিল করা হয় তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে কালো অধ্যায়ের দিকে ফিরে যাব। তন্মধ্যে একটা হলো পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করলে আবার বাকশাল পুনরুজ্জীবিত হয়। হাইকোর্ট ডিভিশনের যে পাওয়ার আছে, রিট পাওয়ার, এটি খর্ব হয়ে যায়। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে বিধান আছে এটিও বাতিল হয়ে যায়। ফলে এত বড় ডিজাস্টারাস কনসিকুয়েন্সেস যেগুলো হবে, আমরা এগুলো বিবেচনা করে এবং আগামীতে যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই গণভোটে একটি সংবিধান সংস্কার সভা গঠিত হবে। এই সংবিধান সংস্কার সভাই আগামীর পার্লামেন্টে দায়িত্ব পালন করবেন। এই প্রেক্ষাপটে আমরা বলেছি পঞ্চদশ সংশোধনীর মামলা শুনানি আপিল বিভাগে আপাত অর্থে স্থগিত রাখা যেতে পারে এবং স্থগিত রেখে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। জুলাই চার্টার হয়েছে, এর প্রেক্ষিতে আগামীর সংসদে সংবিধান সংস্কার সভায় সংবিধানে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে এবং তা মূলত নির্ভর করবে গণভোটের হা এবং নায়ের রেজাল্টের উপরে। এই প্রেক্ষাপটে এখন যদি আমাদের সুপ্রিম কোর্ট কোনো একটা বিধানকে রাখেন, কোনো একটা বিধানকে বাদ দেন, কোনো একটা বিধানকে প্রাধান্য দেন, আর কোনো একটা বিধানকে একেবারেই সংবিধান থেকে অসাংবিধানিক ঘোষণা করেন, তাহলে আগামীর গণভোটের পরে নতুন সংবিধান সংস্কার সভা গঠিত হলে যে সিচুয়েশন তৈরি হবে সেখানে বাড়তি জটিলতার তৈরি হতে পারে। এই জন্য আমরা আদালতের কাছে বলেছি এই প্রেক্ষাপটে পঞ্চদশ সংশোধনীর মামলার আপিলের শুনানি আপাত অর্থে স্থগিত রাখা যেতে পারে, আর বিষয়গুলোকে আগামীর সংবিধান সংস্কার সভার উপর ছাড়া যেতে পারে। এই ক্ষেত্রে আগামীর সংবিধান সংস্কার সভা গণভোটের রেজাল্টের ভিত্তিতে বাকি পদক্ষেপ নিতে পারে। আমরা দেখেছি স্ক্রুটিনি করে যে পঞ্চদশ সংশোধনী যদি পুরোটা বাতিল হয়ে যায় তাহলে আমরা আবার চতুর্থ সংশোধনীতে ফিরে যাই। চতুর্থ সংশোধনীতে বাংলাদেশে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছে, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। পঞ্চদশ সংশোধনী যদি পুরোটা বাতিল করা হয় তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, অর্থাৎ বিচারকদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয়েছিল সেটিও বাদ পড়ে যায় এবং হাইকোর্ট ডিভিশনের যে রিট জুরিসডিকশন, এই অংশটিও বাদ পড়ে যায়। এগুলো সত্যিকার অর্থে অনেক বড় ধরনের কনসিকুয়েন্স ডেকে নিয়ে আসবে। অথচ ঐকমত্য কমিশনে সংবিধান সংস্কার সংক্রান্ত যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে এবং গণভোটে যাচ্ছে, এই সবগুলো একত্রিত করে গণভোটে হা হলে সংবিধান সংস্কার সভা তার উপরে উপযুক্ত আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে। এই ক্ষেত্রে এই মুহূর্তে আদালত যদি হস্তক্ষেপ করেন বা আদালত কোনো একটা সিদ্ধান্ত নেন কোনটা রাখবেন কোনটা রাখবেন না, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, এতে আগামীর সংবিধান সংস্কার সভার সামনে প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। এই প্রেক্ষাপটে আমরা বলেছি ততদিন স্থগিত রাখুন যতদিন সংবিধান সংস্কার সভায় এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত না হয়েছে। সংবিধান সংস্কার সভায় যদি ভিন্ন সিদ্ধান্ত নেন, এমনও হতে পারে পঞ্চদশ সংশোধনী আর আলোচনার প্রয়োজন নাও হতে পারে। এখানে সবচাইতে বড় বিষয় হলো কোনটা রাখবেন কোনটা রাখবেন না, এটা কি করে নির্ধারণ, কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা আদালত কি করে নির্ধারণ করবে? আদালত দেখেন যে সংবিধানের বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সাথে যেটা যেটা ভায়োলেট করবে সেটাকে তারা বাদ করতে পারে। কিন্তু বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সঙ্গে যদি কোনোটা সাংঘর্ষিক না হয় তাহলে কোন যুক্তিতে আদালত বাদ করবেন? তখন একটা বাড়তি জটিলতার প্রশ্ন দেখা দিতে পারে। যেমন ধরুন বিসমিল্লাহির রহমানির রহিম যদি পঞ্চদশ সংশোধনী বাদ দেওয়া হয় তাহলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ পড়ে যায়। যদি পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাদ দেওয়া হয় তাহলে আমি আগেই বলেছি
আবার আমরা বাকশালে ফিরে যাই, নেসেসারি ইমপ্লিকেশনস। ফলে শুধুমাত্র আদালতের দৃষ্টিসীমার মধ্যে আলোচনা করেই এত বড় জিনিসের সিদ্ধান্ত নেওয়াটা সঠিক হবে না। আমরা মনে করেছি যেহেতু এই সব কিছু বিষয়ে কি পরিবর্তন হবে, সংবিধানের মৌলিক নীতিতে কি পরিবর্তন হবে, এটিও জুলাই চার্টারে প্রস্তাব করা হয়েছে। সেকুলারিজমের কথা আপনারা শুনেছেন, তারপরে পঞ্চম সংশোধনীতে আসছিল সেকুলারিজম, যার উইদিন ব্র্যাকেট লেখা ছিল না, যার সেকুলারিজমের জায়গায় আসছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। এখন যদি সেকুলারিজমকে বাদ দেওয়া হয়, ওইদিকে পঞ্চম সংশোধনী আগেই বাদ হয়ে গেছে, তাহলে যাব কোথায়? আমরা যাব ৭২-এর সংবিধানের প্রথম সেকুলারিজমের কাছে। এই ডিজাস্টারাস কনসিকোয়েন্স থেকে মুক্তির জন্য যে রাস্তাটা চিন্তা করা হচ্ছে ওয়াইডার পার্সপেক্টিভে, সেটা হলো জুলাই চার্টার, সংবিধান সংস্কার সভা, নতুন করে সংবিধান সংস্কার করা এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যাত্রা শুরু করা। এই পার্সপেক্টিভকে বাদ রেখে কোনো একটা বিধানের কোনো একটা অংশকে বাদ দিয়ে কোনো একটা অংশকে রেখে জটিলতা কমবে না, জটিলতা বরঞ্চ আরও বৃদ্ধি পাবে।